আর্জন মাত্র ২৫ বছরের একজন তরুণ, কিন্তু তার জীবনের কাঁধে বয়সের চেয়েও অনেক বেশি দায়িত্ব। এত অল্প বয়সেই সে এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিল যার স্বপ্ন মানুষ সারা জীবন দেখেও পূরণ করতে পারে না। বড় ব্যবসা, নাম, টাকা, সম্মান সবই ছিল তার কাছে, শুধু একটাই জিনিস ছিল না, শান্তি। তার সকাল শুরু হতো মিটিং দিয়ে, আর রাত শেষ হতো ফাইলের স্তূপে। বন্ধুদের জন্য সময় নেই, নিজের জন্যও না। ধীরে ধীরে তার শরীর ক্লান্ত হয়ে পড়ছিল, কিন্তু আর্জন কখনো থামতে শেখেনি। একদিন হঠাৎ তার চোখ ঝাপসা হয়ে আসে, আর সে নিজের অফিসেই মাটিতে লুটিয়ে পড়ে। চোখ খুলে দেখে সাদা দেয়াল, যন্ত্রের শব্দ আর ডাক্তারের গম্ভীর দৃষ্টি। ডাক্তার স্পষ্ট করে বলেছিলেন, আর্জন, তোমার শরীর আর সঙ্গ দিচ্ছে না। এখনই যদি না থামো, ভবিষ্যতে খুব বড় মূল্য দিতে হবে। তোমাকে দীর্ঘ বিশ্রাম নিতে হবে। এই কথাগুলো আর্জনের কাছে শাস্তির মতো ছিল। কাজ ছাড়া, দায়িত্ব ছাড়া, ব্যবসা থেকে দূরে থাকা, এটা কল্পনাও করতে পারত না সে। কিন্তু উপায় ছিল না। এখন সারা দিন সে নিজের ঘরে বিছানায় পড়ে থাকে, জানালার বাইরে তাকিয়ে দেখে জীবন চলছে, অথচ তার জীবন যেন থেমে গেছে। এই প্রথম সে বুঝতে পারে সে সবাইকে সব দিয়েছে, শুধু নিজেকে কিছু দেয়নি। আর ঠিক এই সময়ই তার জীবনে কারো আসার প্রস্তুতি শুরু হয়। এমন একজন যে তার অসুস্থতাকে নয়, তার নীরবতাকে বুঝবে। ঘরে এখন ঘড়ির কাঁটার শব্দই সবচেয়ে বেশি শোনা যায়। দিনগুলো দীর্ঘ, আর রাতগুলো আরও দীর্ঘ। কাজ থেকে দূরে থাকা তাকে ভেঙে দিচ্ছিল। শরীর বিছানায় পড়ে থাকলেও মন নিজেকে প্রতিদিন অকার্যকর প্রমাণ করছিল। ডাক্তার বলেছিলেন শুধু ওষুধ নয়, তাকে যত্ন দরকার। আর তখনই তার জীবনে আসে মায়া। মায়া খুব বেশি কথা বলা মেয়ে নয়। তার হাসি ছিল না কৃত্রিম, তার যত্নেও ছিল না কোনো দায়বদ্ধতার চাপ। সে সকালে চুপচাপ আসত, সময় মতো ওষুধ দিত, খাবার রেখে যেত, কোনো প্রশ্ন না করেই ফিরে যেত। প্রথম দিন আর্জন তাকে ঠিক করে দেখেও নি। দ্বিতীয় দিন শুধু বলেছিল, আমার কেয়ার দরকার নেই। মায়া শান্ত গলায় উত্তর দিয়েছিল, আমারও কথা বলার দরকার নেই। সেই দিনের পর থেকে তাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা তৈরি হয়। মায়া জানালার পর্দা সরিয়ে দিত যাতে রোদ ঢোকে, বালিশ ঠিক করত। একবারও বোঝাতে চাইত না আর্জন কতটা ভেঙে পড়েছে। আর যে মানুষটা পুরো দুনিয়া নিয়ন্ত্রণ করত, সে ধীরে ধীরে মায়ার সামনে নিজের দুর্বলতা লুকানো বন্ধ করে দেয়। একদিন হঠাৎ আর্জনের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। যন্ত্রণায় তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। মায়া আতঙ্কিত হয়ে পড়ে। প্রথমবার তার হাত ধরে বলে, আর্জন, শ্বাস নিন, আমি এখানেই আছি। সেই এক মুহূর্তে আর্জন বুঝে যায় কাউকে পাশে পাওয়া ওষুধের চেয়েও বেশি কাজ করে। রাতে ব্যথা কিছুটা কমলে আর্জন প্রথমবার জিজ্ঞেস করে, তুমি রোজ হাসো না কেন? মায়া কিছুক্ষণ চুপ থেকে বলে, কিছু কিছু ব্যথায় হাসি ধার করতে হয়, আর আমার কাছে ধার দেওয়ার মতো হাসি নেই। আর্জন তাকিয়ে থাকে। সে বুঝে যায় এই মেয়েটা শুধু কেয়ারটেকার নয়, সে নিজেও ভাঙা কিছু একা সামলাচ্ছে। মায়া প্রায়ই রাতে লাইট বন্ধ করে জানালার পাশে দাঁড়িয়ে থাকত, অন্ধকারের দিকে তাকিয়ে। যেন অন্ধকার তাকে ভয় দেখায় না, বরং আপন লাগে। এক রাতে আর্জনের শরীর ভালো ছিল, কিন্তু ঘুম আসছিল না। সে আস্তে বলে, মায়া, তুমি এত চুপ করে থাকো কেন? মায়া কিছুক্ষণ চুপ, তারপর প্রথমবার পুরো চোখে তার দিকে তাকিয়ে বলে, আমি যদি কথা বলা শুরু করি তাহলে হয়তো কেঁদে ফেলবো। আর্জন কিছু বলে না, শুধু শোনার জন্য প্রস্তুত থাকে। মায়া বলতে শুরু করে, আমি খুব সাধারণ পরিবারের মেয়ে। বাবা ড্রাইভার ছিলেন, মা সেলাই করতেন। আমরা খুব সুখী ছিলাম। তারপর একদিন বাবার দুর্ঘটনা হয়। তার গলা ভারী হয়ে আসে। মা অসুস্থ হয়ে পড়েন। ওষুধের টাকার জন্য পড়াশোনা ছেড়ে এই কাজ শুরু করি। তারপর মাও চলে যান। চোখ ভেজা, কিন্তু কণ্ঠ শান্ত। সেদিনের পর থেকে আমি আর কাউকে আশা করতে শিখিনি, কারণ আশা ভাঙলে খুব ব্যথা লাগে। আর্জনের বুকের ভেতর কিছু একটা খচখচ করে। মায়া হালকা হাসে। এই কারণে আমি কেয়ার করি। দুর্বল মানুষদের সবচেয়ে বেশি শান্তি দরকার। সেদিন রাতে আর্জন বুঝে যায় মায়া সবাইকে সামলাতে গিয়ে নিজেকে ভুলে গেছে। সন্ধ্যাটা অন্যরকম ছিল। হালকা বৃষ্টি পড়ছিল।
জানালার কাছে ফোঁটাগুলো ধীরে ধীরে গড়িয়ে নামছিল। আর্জন বিছানায় বসেছিল। আজ সে নিজেকে একটু ভালো লাগছিল। মায়া চুপচাপ এক কাপ চা এনে দিল। মায়া বলল, গরম, ধীরে খাবেন। আর্জন কাপটা নিতে নিতে বলল, তুমি সবসময় মনে রাখো, আমি গরম জিনিস তাড়াতাড়ি খেতে পারি না। মায়া হালকা করে হাসল, কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ নীরবতা, বৃষ্টির শব্দ ঘর ভরে রাখল। হঠাৎ আর্জন বলল, মায়া, যদি আমি পুরোপুরি ভালো না হই? মায়া কাপটা নামিয়ে তার দিকে তাকাল। শান্ত গলায় বলল, তবুও আপনি একা থাকবেন না। আর্জনের চোখ ভিজে উঠল। সে বলল, প্রথমবার কেউ আমার অসুস্থতার সঙ্গে নয়, আমার দুর্বলতার সঙ্গেও পাশে দাঁড়িয়েছে। মায়া কিছু বলল না, শুধু এগিয়ে এসে তার বালিশটা ঠিক করে দিল। ঠিক তখনই আর্জনের হাত অজান্তেই মায়ার হাতে ছুঁয়ে গেল। মায়া হাত সরাতে চাইল, কিন্তু আর্জন খুব আলতো করে তার আঙুলগুলো ধরে ফেলল। কোনো তাড়াহুড়ো নয়, কোনো জোর নেই। মায়ার নিঃশ্বাস আটকে গেল। সে ফিসফিস করে বলল, আর্জন, এটা ঠিক নয়। আর্জনও একই নরম স্বরে বলল, আমি কিছু চাইছি না, শুধু আজ একটু এভাবেই থাকতে দাও। মায়া চোখ নামিয়ে নিল। কয়েক সেকেন্ড শুধু হাত ধরা। সেই মুহূর্তে কোনো রোগ ছিল না, কোনো ভয় ছিল না, অতীতের কোনো যন্ত্রণাও না। ছিল শুধু দুইটা ক্লান্ত হৃদয়, যারা একে অপরের কাছ থেকে সামান্য আশ্রয় নিচ্ছিল। মায়া আসতে বলল, কখনো কখনো কারো হাত ধরে থাকাটাই সবচেয়ে বড় ওষুধ। আর্জন হালকা হেসে বলল। আর হয়তো তুমিই আমার সবচেয়ে কার্যকর ওষুধ। মায়া কিছু বলল না, কিন্তু সে হাত ছাড়ালো না। সেই নীরব মুহূর্তেই দুজনেই বুঝে গেল, এটা ভালোবাসার শুরু নয়, এটা ভরসার শুরু। রাত গভীর হয়ে এলো, ঘরের আলো মৃদু। মায়া পাশের চেয়ারে বসে কাগজে কিছু লিখছিল। আর্জন অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। সে ধীরে বলল, মায়া। মায়া না তাকিয়ে বলল, বলুন। আর্জন বলল, তোমার কি কখনো মনে হয় কেউ কারো জীবনে এত নিঃশব্দে এসে সব বদলে দিতে পারে? মায়া লেখা থামিয়ে তাকালো, বলল, হয়তো তখনই যখন সে মানুষটা কারো ব্যথা বোঝে। আর্জন মৃদু হাসল। আমার কাছে সব ছিল, টাকা, নাম, মানুষ। কিন্তু এই বিছানায় শুয়ে বুঝেছি সবচেয়ে দামি জিনিস কারো সঙ্গে থাকা। মায়া চোখ নামিয়ে নিল। আর্জন একটু থেমে বলল, তুমি জানো আমার সবচেয়ে বড় ভয় কি? মায়া ফিসফিস করে বলল, কি? এই নয় যে আমি ভালো হব কিনা, ভয় এই যে একদিন তুমি আর এখানে থাকবে না। মায়ার বুক ধক করে উঠল। সে কাঁপা গলায় বলল, আমি তো শুধু আপনার কেয়ারটেকার। না মায়া, তুমি সেই মানুষ যে আমার নীরবতা বোঝে, যে আমার ব্যথা থেকে পালায় না, যে প্রতিদিন আমার কাছে আশা হয়ে আসে। মায়ার চোখ থেকে এক ফোঁটা জল পড়ে গেল। আর্জন খুব ধীরে বলল, আমি জানি না একে ভালোবাসা বলে কিনা, কিন্তু তুমি একদিন না এলে আমার শ্বাসও যেন অসম্পূর্ণ লাগে। ঘর আবার নীরব হয়ে গেল। মায়া কিছু বলল না, শুধু উঠে এসে আর্জনের কপালে হাত রাখল। বলল, আপনি ঠিক হয়ে যাবেন, আর আমি এখনো এখানেই আছি। আর্জনের চোখ বন্ধ হয়ে এলো, ঠোঁটে শান্তির হাসি। সে বুঝে গিয়েছিল, এটা শুধু অনুভূতি নয়, এটা ভালোবাসার শুরু। দিন যেতে লাগল। আর্জনের শরীর সত্যি ধীরে ধীরে সাড়া দিতে শুরু করল। সে নিজে উঠে বসতে পারত, অল্প হাঁটতে পারত, কখনো কখনো ঘরের বাইরে যেত। কিন্তু প্রতিটা ধাপে তার দরকার হতো মায়াকে। কখনো বাগানে হাঁটা, সবুজ ঘাস, রোদের ছোঁয়া, মায়ার হাতের উষ্ণতা। আর্জন হাসতে হাসতে বলতো, আগে আমি দৌড়াতাম, আজ হাঁটছি, তবু আজ বেশি সুখী। মায়া বলতো, কারণ আজ আপনি একা হাঁটছেন না। কখনো সন্ধ্যায় মায়া পাশে বসে হালকা গলায় গান গুনগুন করত। কোনো সাজানো সুর নয়, শুধু শান্তি। আর্জন চোখ বন্ধ করে ভাবত, এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। একদিন হঠাৎ ভারসাম্য হারিয়ে আর্জন পড়ে যেতে যাচ্ছিল। মায়া ছুটে এলো, কিন্তু দুজনেই বিছানায় পড়ে গেল। মুহূর্তের ভুলে তাদের ঠোঁট ছুঁয়ে গেল। সময় থেমে গেল। মায়া তড়গড়ি সরে এসে বলল, আমাকে ক্ষমা করবেন, এটা ভুলে।
আর্জন শান্ত গলায় বলল, আমার কাছে এটা ভুল নয়। মায়া বেরিয়ে গেল। আর্জন বুঝে গেল এই অনুভূতি আর অস্বীকার করা যাবে না। পরে আর্জন বলল, আমার সব আছে মায়া, কিন্তু তোমার কাছে আমি নিজের মতো থাকতে পারি। মায়া বলল, আমি ভয় পাই, যদি এই আপনটা ভেঙে যায়। আর্জন বলল, আমি তোমাকে ভাঙতে দেব না। শেষমেশ তারা একে অপরকে জড়িয়ে ধরল। কোনো দাবি নয়, কোনো তাড়না নয়, দুই ক্লান্ত হৃদয়ের আশ্রয়। মায়া বলল, আমি খুব ভেঙে গেছি। আর্জন বলল, আমার শুধু দরকার তুমি পাশে বসবে। ঘর আবার নীরব হল, কিন্তু এই নীরবতা ছিল ভরসার। মায়া জানত এই সম্পর্ক আর থামবে না।